যখন নিরাপদ সড়কের জন্য ছাত্রছাত্রীরা যখন রাস্তায় নেমেছিল নিরাপদ সড়কের আন্দোলন করতে, আমি ছাত্রদের সাথে কিন্তু আমি নিজে রাস্তায় নেমেছি। আমি তাদের আচ্ছা। সাথে বসে আমি নিরাপদ সড়কের জন্য আমি তখন প্রচুর লিখেছি, এবং আমি তাদের সাথে বসে ব্যানার ফেস্টুন বানিয়ে আমি আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করেছি। তো ওই সময়টিতে আসলে হয়তোবা ওনাদের মনে হচ্ছিল, যারা এখন অপছন্দ করছেন, ওনাদের পক্ষে যাচ্ছিল। আহ, রাইট। যখনই ওনাদের বিপক্ষে চলে গেল, বা যখন ওনারা ভাবলেন যে এই কথাগুলি ওনাদের পছন্দ হচ্ছে না, কেন পছন্দ হচ্ছে না সেটা আপনিও জানেন আমিও জানি। তারপরেও আমি যদি বলতে চাই যে অন্য অনেক সাধারণ মানুষের মধ্যে আমিও মানে মতো আমিও হয়তো বা একটু ভালো কিছু হবার আশায় ছিলাম। মেটিকুলাস ডিজাইন বলতে যেই জিনিসটা বোঝানো হয়, বা প্ল্যান্ড, একটা ডিটেইল প্ল্যান যেটা আমরা আসলে প্রফেসর ইউনুসের মুখ থেকে আমরা শুনলাম, সেই উনি যখন যুক্তরাষ্ট্রে যুক্তরাষ্ট্রে। বসে একটি অনুষ্ঠানে যখন বললেন, হ্যাঁ তার আগ থেকে যে একেবারেই বুঝতে পারছিলাম তা না, জুলাইয়ের শেষ ভাগে একটু একটু বুঝতে পারছিলাম যে এটা কোনো আহ, সংঘবদ্ধ একটি আন্দোলন, এটা কোনো কোটা আন্দোলন না, এটা আসলেই সংঘবদ্ধভাবে আহ, দীর্ঘ 50 বছর যারা আসলে দেশটাকে যারা স্বাধীন হতে দিতে চায়নি, এটা যে তাদের আন্দোলন, এটা আমি আসলে 5ই আগস্টের আগেই যখন বুঝতে পেরেছিলাম মনটা ছোট হয়েছিল। কিন্তু তারপরও একটা মানুষ কিন্তু একটু হলেও স্বপ্ন দেখে যে ডক্টর ইউনুস বা প্রফেসর ইউনুস আসলে কতটুকুন কি করতে পারেন। তো খুব আশা ছিল, এটা যেমন বলবো না, কিন্তু এতটা নিরাশা ছিল না। আমার কাছে ওনাকে মনে হয়েছে উনি সরাসরি মুক্তিযুদ্ধকে 24কে মুখোমুখি দাঁড়া করিয়েছেন, এবং উনি সরাসরি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যারা আছে উনি তাদের পক্ষে দাঁড়িয়েছেন। আমার সেটাই মনে হয়েছে তখন, বা এখনো মনে হয়। কিন্তু যখন রক্তপাত ঘটছিল, একের পর এক মানুষ নিহত হচ্ছিল, 5 আগস্টের আগের কথা বলছি আমি। আহ, তখন কি আপনার মনে হয়নি যে এইগুলোর প্রতিবাদ করা উচিত? এই যে মৃত্যু বা হত্যাকাণ্ডগুলো ঘটছে সেগুলোর বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত? তখন কি কোনো ধরনের লেখা দিয়েছেন, মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে অথবা? হ্যাঁ, আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে আম, তখনও আমি বলেছিলাম যে এগুলোর মৃত্যুগুলো হওয়া উচিত না। কিন্তু তারপরেও যারই মৃত্যু হোক, কোনো মৃত্যুই কাঙ্ক্ষিত নয়, এটা আমরা বলি, এটা আমরা মানি এবং বলি। শুধু না, আমি 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 মনে করি না যে কেউ কোনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বা মৃত্যু চাক চায়, এটা আমার মনে হয় না। কিন্তু দেখেন, এখন দিনের আলোর মতো পরিষ্কার যে কিছু কিছু মৃত্যু, আমি আমি অনেক যখন ছোট ছিলাম তখন একটি কথা শুনতাম, বুঝতাম না বিষয়টা কি। আমাকে 24 আমাকে হাড়ে হাড়ে শিখিয়েছে যে লাশের রাজনীতি বিষয়টা আসলে কি। এটা আমি সবসময় শুনে এসেছি যে লাশের রাজনীতি, রাজনীতিতে নাকি লাশ প্রয়োজন হয়। এটা আমি আহ একদম ভালো মতো বুঝতে পেরেছি যে আসলেই এই ধরনের একটা মেটিকুলাস ডিজাইনে আসলে লাশের প্রয়োজন হয়, এবং কাদের সেই প্রয়োজন ছিল সেটা এখন দিনের আলোর মতো পরিষ্কার। কিন্তু প্রথম দিকে কি এই ম্যাটিকুলাস ডিজাইন গুলো আপনার সামনে কি একেবারে স্বচ্ছ ছিল যে একটা সব পরিকল্পনার মধ্য দিয়ে এগুলো না, ঘটছে? কিন্তু প্রথমে একটা বিভ্রান্তির মধ্যে ছিলেন। আমি আমি অবশ্যই জুলাইয়ের শুরুর দিকে যখন এগুলো নিয়ে শুরু হয়েছে তখন আমি একটু বিভ্রান্তির মধ্যে ছিলাম। হুম, 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 মানে হুম। সাধারণ মানুষের মধ্যে অনেকেই শোনা কথায় বিশ্বাস করে। তখন একটি গুজব, একদম মানে আমার এখন বলতে একটু হাসি পায়, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণহত্যা হচ্ছে, আপনারা সবাই আসুন, অনেক মানুষ খুঁজে পাচ্ছে না, ছাত্রছাত্রীদের খুঁজে পাওয়া যাচ্ছে না, শত শত লাশ। এই যে একটা গুজব, এটা অনেক মানুষ তখন বিশ্বাস করেছে। হ্যাঁ, যে শত শত মানুষ, শত শত ঢাকা বিশ্ববিদ্যালয়ে হুম, গণহত্যা হুম, হুম। হচ্ছে। এই গুজবগুলো আমি বুঝতে পেরেছিলাম যে এগুলো গুজব। তো এখন যারা বিশ্বাস করে, আমি অনেককে, আমি আমার আমার যারা বন্ধু, যারা আসলে কোনো বিশেষ মহলের না, যারা আসলে এই গুজবগুলো বিশ্বাস করে, আমি আমি তাদেরকে আমি আসলে বোঝানোর চেষ্টা করেছি যে প্রমাণ ছাড়া আসলে কোনো আহ, একটি লিঙ্ক শেয়ার দিয়ে দেওয়া, এটা কিন্তু খুব, এটা কোনো Exactly. একটা ক্রস চেক না করে। রেসপন্সিবল কাজ না, এটা খুব হুম, 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 দায়িত্বহীনতার পরিচয়। একটি হুম, ভুল হুম, খবরকে শেয়ার দেওয়া বা একটি ভুল খবরকে প্রচার করা, একটি পুরনো ছবিকে
এখনকার ছবি বলে প্রচার করা, অন্ধকার, এর মধ্যে কিছু চিৎকার, কিছু দৌড়াদৌড়ির শব্দ দিয়ে, দেখেন এগুলো তো আমরা সিনেমাতে বানাই, এই ধরনের শব্দ দিয়ে বলা যে অমুক জায়গায় গণহত্যা হচ্ছে, আম, সবাই হিন্দিতে কথা বলছে, পুলিশ অনেক, সবাইকে হিন্দিতে কথা বলতে শোনা যাচ্ছে, ঢাকার রাস্তায় খালি হিন্দিতে কথা রাতের বলা পাল্লা পুলিশ আসছে। দেখা যাচ্ছে। হ্যাঁ, হুম, হুম। এগুলো যে আসলে বানোয়াট, এগুলো আমি অনেককে বোঝানোর চেষ্টা করেছি, হয়তো তারা তখন বোঝেননি, কিন্তু এখন তারা বলেন যে এত বড় চক্রান্ত হচ্ছে, এটা তো বুঝতে পারিনি। আহ, আপনার পার্সোনাল লাইফে যেমন অনেক ধরনের হ্যারাসমেন্টের শিকার হয়েছেন, পার্সোনাল এবং এই যে মামলা টামলা এই সব দিক থেকে হুম। আমি বলছি, এ তো আপনার ব্যক্তি জীবনেও প্রভাব ফেলেছে, আপনার সন্তানদের উপরেও প্রভাব ফেলেছে, সেই অর্থে বলছি। কিন্তু পুরো বাংলাদেশ আক্রান্ত হয়েছে, আমি শুরুতে যেটা বলছিলাম। এবং সেই আক্রান্তের একটি বিশেষ পর্ব হচ্ছে আমাদের সংস্কৃতির উপরে, আমাদের হাজার বছর সংস্কৃতির উপর হামলা। যাত্রা শিল্প থেকে শুরু করে নাটক, সঙ্গীত, মাজার সংস্কৃতি, সবকিছুর উপর হামলা। আপনার কি মনে হয় যে ডক্টর ইউনূসের যে 2 বছরের জঙ্গি শাসন, সেই যে ধারাবাহিকতা তখন চলছে, সেটি এখনো অব্যাহত রয়েছে? দেখুন, মানে পুরো দেশের সংস্কৃতির উপরে হামলা, পুরো দেশের হুম, আসলে যে জন্ম, সেই জন্মের ইতিহাসের উপরে হামলা। তো আসলে একটা দেশের জন্মের ইতিহাসের চেয়ে বড় তো আর কিছু হতে পারে না। সংস্কৃতি বা একটা দেশের যেই আহ বাঙালিয়ানার যে পরিচয় বলেন, নারীদের উপরে যেভাবে অত্যাচার, মানে অত্যাচার বলবো না, যেরকম ভাবে তাদের উপরে আম, আক্রমণ হয়েছে, সেই আক্রমণ এগুলো তো অনেক পরে। তো আমার সবচেয়ে যে জায়গাটা খারাপ লেগেছে যে একটি দেশের জন্ম ইতিহাসের উপর প্রথম আক্রমণ হয়েছে। হুম, এবং হ্যাঁ, এখন হয়তো বা আগে যেমন সংঘবদ্ধ যে মবটা হতো, হ্যাঁ, আমি তো যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকি, আমি খুব খুব অল্প ক্ষতিগ্রস্ত হয়েছি, কিন্তু মানে আমি আমার জায়গা থেকে অনেক, আমার কাছে মনে হয় যে অনেক বেশি। কারণ যে যিনি ব্যথা পান, তিনি সেই ব্যথার কষ্টটা বোঝেন বা মর্মটা বোঝেন। কিন্তু যারা আমার চেয়ে বেশি ব্যথিত, যারা আমার চেয়ে বেশি অত্যাচারিত হয়েছে, যারা বিভিন্ন গ্রামে গঞ্জে, যারা নিজের বাড়িতে থাকতে পারিনি, আমিও একটা বড় সময় আমি নিজের বাড়িতে থাকতে পারিনি, হুম, আমাকে হুম। ঘরের বাইরে আত্মগোপনে থাকতে ছিলেন। হয়েছে। হ্যাঁ, এবং আত্মগোপনে না, আমি আমার বাড়িতে থাকতে পারিনি, আমার আমার আচ্ছা। বাড়িতে, আমার বাড়ির মূল ফটকে মব হয়েছে, আমার গাড়িতে মব হয়েছে, আমার ছেলেরা যে স্কুলে পড়তো সেই স্কুলে যাওয়া আসার পথে মব হয়েছে, আমার গ্রামের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু তারপরও আমি বলবো যে আমি তো সুস্থ আছি। আমি তো মবে পড়ে আমি মানে যেটা একটা, আমি ওই ওই ভয়টা আমার এখন ভাবলেই মনে হয় যে অনেকগুলো মানুষের মধ্যে তো আমাকে পড়তে হয়নি। অথবা বাংলাদেশের যারা আওয়ামী লীগের তৃণমূলের যারা কর্মী, তাদেরকে যেভাবে করে অত্যাচার করা হয়েছে, হচ্ছে, মেরে ফেলা হয়েছে, হচ্ছে, এই বিষয়টা না, মানে আগে হচ্ছে মপ করে হতো, এখন সাইলেন্টলি হচ্ছে। আমার কাছে মনে হয়নি যে এটা কমে গেছে। এটা আগে মপ করে হলে যেটা হয় সেটা দৃষ্টিতে পড়ে, বেশি দৃষ্টিগোচর হুম, হয়। হুম, ওই মপটা হচ্ছে না, মপ কালচারটা হয়তো বা একটু একটু থামিয়ে রাখা হয়েছে, কিন্তু আমি তো দেখছি যে নিঃশব্দে এখনো সেটা হচ্ছে। এখনো দুদিন আগেই আমরা দেখলাম যে গ্রেফতারকৃত যেই আওয়ামী লীগের কর্মী, তিনি পুলিশ হুম। হেফাজতে হেফাজতে তিনি মারা মারা গেলেন। গেলেন। তারপরে ডিবি নিয়ে গেল জিজ্ঞাসাবাদের জন্য, পরদিন লাশ আসলো হসপিটালে। তো এই বিষয়গুলো তো আসলে হচ্ছে। আমি আমি মানে বলবো না যে ভয় কমে গেছে, এটা এটা আমার কাছে মনে হচ্ছে না। আহ, আমারও ব্যক্তিগত জায়গা থেকে একটু প্রশ্ন করি, সেটা হচ্ছে যে আপনি বলছেন যে আপনার নিজের বাড়িতে থাকতে পারেননি, আপনার সন্তানদের নিয়ে একটা নিরাপত্তাহীনতার মধ্যে দিয়েছিলেন। তারপরে এতগুলো মামলা হওয়ার পরও আমরা দেখেছি অনেকে অনেকে আত্মরক্ষার্থে দেশ ছেড়েছেন, দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। আপনি এতগুলো মামলা মাথায় নেওয়ার পরেও, এবং আপনার সন্তানরাও যেখানে মবের হুমকির মুখে ছিল, আপনি দেশ ছাড়েননি কেন? মানে কোন সাহসের জায়গা থেকে, অথবা কোন আদর্শ বোধের জায়গা থেকে? দেখুন, দেশ ছাড়বার যদি কারো ইচ্ছা থাকে তো দেশ তো আসলে ছাড়াই যায়। কিন্তু আসলে মানে শারীরিকভাবে দেশ ছাড়লে কি দেশ ছাড়া হয়? দেশ তো আসলে এমন একটা জিনিস, সেটা কখনো ছাড়া যায় না। আর যদি আপনি বলেন যে শারীরিকভাবে কেন ছাড়িনি, আমার কখনো দেশকে বিপদে ফেলে ছেড়ে যেতে ইচ্ছা হয়নি।
ভয় দেখা, মানে মূলত আমার বিরুদ্ধে মামলাগুলো আসলে কেন, আমি তো এরকম মনে করি না যে আমার বিরুদ্ধে মামলা আমাকে জেলে নেবার জন্য বা কোনো বিচারের জন্য। আমার আমার বিরুদ্ধে এমন কোনো মামলা নেই যেটা আসলে, মানে যদি মামলার কার্যক্রম শুরু হয়, এখন পর্যন্ত শুরু হয়নি কিন্তু, এখন পর্যন্ত কোনো শুনানি, কোনো তদন্ত, কোনো কিছু না, রিপোর্ট, কিচ্ছু চার্জশিটও হয়নি, দেওয়া হয়নি, ফাইনাল রিপোর্টে কিচ্ছু দেওয়া না। হয়নি। এবং এগুলো যদি ওঠে, এগুলো আমার ধারণা 2টি বা 3টি শুনানি হলেই এটা সবাই জানে, এটা ক্লোজ হয়ে যাবে। এটা পুরোপুরি একটি মানুষকে হ্যারাস করার জন্য। হ্যাঁ, তো আসলে তো এটা আমাকে ভয় দেখানোর জন্য বা আমাকে হ্যারাস করার জন্য। তো একটি মাকে বা একটি বাবাকে ভয় দেখানোর সবচেয়ে বড় উপায় হচ্ছে তার কতটুকু ভয়, যেমন সন্তানদের। আমাদের আমাদের কাউকে কাউকে তো কারাগার পর্যন্ত নেওয়া হয়েছে, মাসের পর মাস থাকতে হয়েছে। তো সেটা তো আপনার ক্ষেত্রেও হতে পারতো। হ্যাঁ, আমার ক্ষেত্রে হতে পারতো। এবং আমাকে 22 ঘন্টা আমাকে ডিবি কার্যালয়ে আমাকে থাকতে হয়েছে। এবং আসলে এটা এটা যে একটা কেমন অভিজ্ঞতা, আমি আমি মানে এটা এটা তো খুব চমৎকার কোনো অভিজ্ঞতা হবার কথা না। হ্যাঁ, অনেক ধরনের মানুষ বলবার চেষ্টা করে যে উপদেষ্টা মণ্ডলীর মধ্যে কেউ, বিশেষ কোনো একজন মানুষ হয়তো বা আমাকে ছাড়িয়ে নিয়ে আসছে। আসলে যে উপদেষ্টা মণ্ডলীর কেউ একজন যদি আমাকে ছাড়িয়েই নিয়ে আসবে, তাহলে তো আমাকে নিয়েই যাবার কথা না, তাই না? তো আপনি জানেন একমাত্র যে আপনি যখন আদালত বলবো না, আপনি যখন জেলখানার ভেতরে ছিলেন, তখন আপনার আসলে আপনার কি অনুভূতি, বা আমি জানি আমি যখন 22 ঘন্টা ডিবি কার্যালয়ে ছিলাম আমি কি ফিল করেছি বা আমি কি ফেস করেছি। হ্যাঁ, আপনার মতো আমারও হতে পারতো এবং এখনো হতে পারে। এটা তো কোনো আসলে, একটি মানুষকে আমি আমি যা দেখলাম, একটি মানুষকে আসলে কোনো কারণ ছাড়াই তো আসলে জেলখানায় নিয়ে যাওয়া যাচ্ছে, হচ্ছে, এবং এটা একটা প্র্যাকটিস হয়ে দাঁড়িয়েছে। আপনি কিন্তু প্রতিবাদটা জানিয়ে গেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, আপনি কিন্তু দমে যাননি, এটি আমরা দেখেছি। এই সাহসটা আবার কেন, কিভাবে হলো? দেখুন, যখন একটা দেশের একদম অস্তিত্বের সংকট হয়ে যায়, তখন এটুকুন সাহস দেখাতে হয়। আমি তো যুদ্ধ করতে পারছি না, আমি যদি পারতাম আমি যুদ্ধ করতাম, রাস্তায় নেমে প্রতিবাদ করতাম। আমার আমার হাতে যেই অস্ত্র আছে আমি আমার সেই অস্ত্রের ব্যবহার করেছি। আমার কাছে মনে হচ্ছে যে আমাদের দেশের অস্তিত্বের সংকট, আমাদের দেশের যোদ্ধাদের প্রতি যেই ব্যবহার আমরা দেখেছি, আমি আমি সেটা এখনো ভাবতে পারি না। আমি এটা এটা ভাবতে গেলেই আমার, মানে এই কষ্টটা কোনো কিছুর সাথে তুলনা করা যায় না, যে মুক্তিযোদ্ধাদের উপর যেই ধরনের অন্যায় হয়েছে, তাদেরকে জুতার মালা পরানো হয়েছে এবং মুক্তিযোদ্ধা পরিচয়টাই একটা নেগেটিভ পরিচয় একটা সময়ে দেখা হয়েছে। যেই অত্যাচারটা করা হয়েছে এই অস্তিত্বের সংকটের সময় এসে, আমি তো মনে করি যে আমার যদি এর চেয়ে বেশি কিছু করবার আসলে থাকতো, মানে ক্ষমতা থাকতো, আমি সেটাই করবার চেষ্টা করতাম। আমি আমার যেটুকুন অস্ত্র আছে, আমি আমার সেইটুকুন প্রতিবাদ আমি জানিয়ে যাবার চেষ্টা করেছি। এবং আহ ভয়ের কথা যদি বলেন, আদালতের ভয় বা জেলখানার ভয়টা অবশ্যই আমাকে কেউ দেখাতে পারেনি। এবং আমি যদি যদি দেশের পক্ষে কথা বলা বা অন্যায়ের বিরুদ্ধে কথা বলার জন্য যদি মনে হয় যে তাহলে মামলার সম্মুখীন হতে হবে বা জেলে যেতে হবে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলে যদি জেলে যেতে হয়, আমি সেটাতে কোনো আপত্তি করি না। আমি অন্যায়ের বিরুদ্ধে কথা, এটা আমি বলে যাব আমার যারা দৃষ্টিতে আমাদের, যেটাকে অন্যায় মনে হয়। মানে আপনি যে কথাগুলো বলছেন, যারা আমাদের অস্তিত্বের শেকড়ে উপরে আঘাত হানলো, যারা আমাদের একদম। হাজার বছরের সংস্কৃতির উপরে আক্রমণ চালালো, তাদেরই একটি বিশেষ অংশ ক্ষমতার কাছাকাছি এই মুহূর্তে। সংসদের একটি বিশাল অংশ তারা দখল করে আছে। আপনি কি মনে করেন যে অন্ধকার আরো ঘনীভূত হচ্ছে? তারা সরাসরি রাষ্ট্রীয় ক্ষমতায় অদূর ভবিষ্যতে চলে আসবে, নাকি অন্ধকার কেটে যাবে? আমরা যে সমাজকে যেভাবে দেখতে চাই, রাষ্ট্রকে যেভাবে দেখতে চাই, খুব দ্রুতই হয়তো সেভাবে আসবে। আমি একেবারে আপনার ওই মানে আপনার মানে আমরা যেমন গতানুগতিক আশাবাদিতার কথা বলি, আহ ওরকম কোনো কথা শুনতে চাচ্ছি না। একেবারে আপনার ভেতরের কথা, ভেতরের অনুভূতি। আমি আমি কোনো রাজনৈতিক বিশ্লেষক নই আসলে। এবং এই বিষয়টা বুঝবার জন্য বা এই যেটাকে আমরা বলি প্রেডিকশন বা দূরদর্শিতা, এটা প্রেডিক্ট করার মতো সেই জ্ঞান আমার নেই। তবে আমি এটুকুন বুঝি যে বাংলাদেশের মানুষ দেশের অস্তিত্বের সংকটে এরা সবাই সবাই একমত। হ্যাঁ, তো বাংলাদেশটা আসলে বাংলাদেশ বিরোধীদের হাতে চলে যাবে, এটা বাংলাদেশের মানুষ হতে দেবে না। এই এই বিশ্বাসটা আমি জানি না কেন আছে আমার মাঝে, কিন্তু এই বিশ্বাসটা আমার মাঝে আছে।
কিন্তু পাশাপাশি এটাও তো সত্য কথা যে আওয়ামী লীগের 15 বছরে মুক্তিযুদ্ধের চেতনাকে নিয়ে কেউ কেউ ব্যবসা করেছে, বঙ্গবন্ধু কে নিয়ে অনেকে ব্যবসা করেছে। এবং আপনি একটু খেয়াল করে দেখুন, 2009 সালে আওয়ামী লীগ এলো, তখন যে শিশুটির বয়স 4 বছর বা 8 বছর, হুম, সেই শিশু বা সেই বাচ্চারাই কিন্তু এই 2024-এ, মানে সেই প্রজন্মই, আমি সেই প্রজন্মের কথা বলছি, এই যে একটা বিভ্রান্তিকর বলি বা ডিপ স্টেটের হয়ে বলি বা বিশেষ কোনো পরাশক্তির হয়ে বলি, তারা কিন্তু এই খেলাটা খেলেছে। এবং এই খেলাটির সুযোগ করে দিয়েছে কিন্তু আওয়ামী লীগ, যে 15 বছর তার মধ্যে যে তাদের যে অনেক ধরনের ভুল ভ্রান্তি ছিল, অনেক ধরনের অন্যায় কর্মকাণ্ড ছিল, অপকর্ম ছিল, হুম। সেইগুলোকে তারা পুঁজি হিসেবে নিয়ে, এবং সাধারণ মানুষ এগুলোর বিরুদ্ধে যারা ক্ষোভে ফুঁসছিলেন, তারাই কিন্তু নেমে এসেছিলেন। তো আমার প্রশ্ন হচ্ছে যে সেই অন্যায়গুলোর বিরুদ্ধে কথা বলাও কি অপরাধ ছিল, যারা বলেছেন, যারা প্রতিবাদ করেছেন? আহ, আমি আপনার একটা কথার সাথে মানে সাধারণ মানুষ কিন্তু বাংলাদেশ ভূরাজনীতির কোন বলয়ে প্রবেশ করতেছে বা করতেছে কিনা, কিভাবে নিজেকে নিরাপদ রাখবে, এগুলি নিয়ে নানা ধরনের কথা আছে, ঘরের কথাবার্তার বাইরের পাশাপাশি। আমি দুজনের জন্য একই প্রশ্ন করতে চাই, কিন্তু এই প্রশ্নটি করার আগে আপনাদের একটি উদ্ধৃতি আমি পড়ে শোনাতে চাই। যারা ব্রাত্য রাইসু, তিনি কবি, প্রাবন্ধিক, কিছু মৌলিক চিন্তা তিনি তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করেন। তিনি একটি স্ট্যাটাস দিয়েছেন তার সোশ্যাল মিডিয়াতে কয়েক ঘন্টা আগে, আমি এটি পড়ে শোনাচ্ছি। আমি প্রথমে হেলাল ভাইয়ের কাছে জানতে চাইবো, তারপরে শিশির মনির ব্যারিস্টার আপনার কাছ থেকেও জানতে চাইবো একই বিষয়ে আপনাদের মতামত। হেলাল ভাই, আমি পড়ছি জনাব ব্রাত্য রাইসুকে। উনি বলছেন, বিজেপির বাংলাদেশের ব্যাপারে মূল লক্ষ্য হইল জামায়াতরে ক্ষমতায় বসানো এবং জামায়াতের ঐতিহাসিক ইন্ডিয়া বিরোধিতারে পুঁজি কইরা ইন্ডিয়ার শাসন ক্ষমতায় বিজেপিরে ধইরা রাখা। ইতিমধ্যে পশ্চিমবঙ্গে বিজেপিরে বসানো সম্ভব হয়েছে। এই প্রক্রিয়ায় জামায়াত নিয়ন্ত্রিত ইন্টেরিম সরকারের কাছাখোলা ইন্ডিয়া বিরোধিতা তাদেরকে যারপনায় সাহায্য করেছে। আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার মধ্যে ইন্ডিয়ার হাত ছিল না এমন প্রমাণ আছে কি? তারা কি এই ব্যাপারে বিস্ময়করভাবে নীরব থাকে নাই? জামায়াতের ক্ষমতায় প্রায় বসাই ফেলছিল ইন্ডিয়া, আমেরিকার কারণে তা ভেস্তে গেছে এই মহাপ্রকল্প। সামনে শাসন ক্ষমতায় জামায়াত আসবে কিনা সেই ভবিষ্যৎ পশ্চিমবঙ্গে বিজেপি শাসন স্থায়ী হওয়ার সঙ্গে যুক্ত। তিনি এইটা আরো বড় করেছেন, মূল কথা এই, মাঝখান থেকে আমি আরেকটা প্যারা পড়ি, এখন বিএনপি ক্ষমতায় থাকবে কিনা তা নির্ভর করে চীন ও আমেরিকার সঙ্গে সম্পর্ক কতটা ভারসাম্যমূলক রাখতে পারবে তার উপর। একই সঙ্গে ভারতের সঙ্গে সমান বিরোধিতা, ভিতরে আন্তরিকতা বজায় রাখতে পারতেছে কিনা তার উপরও। অনেক বড় করে আমি দর্শকদের উদ্দেশ্যে একটু সাম আপ করি। তিনি যেটা ইঙ্গিত করছেন, অনেকেরও তা কথা, যে বিএনপি এবার ক্ষমতায় এসেছে অনেকটাই ভারত এবং আমেরিকার সাথে কিছুটা, আমি যদি বলি কিছুটা সমঝোতার ভিত্তিতে, বিশেষ করে আমেরিকার সাথে সমঝোতার ভিত্তিতে এবং ভারতের, এবং সেইটার লক্ষণ আমরা দেখতে পাই বিএনপির মন্ত্রিসভায় নিয়োগ, বিএনপির কূটনীতি ইত্যাদির মাধ্যমে। এখন এই কথা সত্যি কিনা আমি পরে শিশির মনিরের কাছে জানতে চাইবো, যে জামায়াতকে ক্ষমতায় আনা বিজেপি সরকারের জন্য একটা বড় এজেন্ডা কিনা, তাইলে তাতে যাতে তারা তাদের ক্ষমতায় সংগঠিত থাকতে পারে, সুসংহত থাকতে পারে। জনাব আজিজুল বারী হেলাল, প্রথমে আপনার কাছে জানতে চাই যে একটা আন্তর্জাতিক প্রেক্ষাপট, পরিমণ্ডল বিএনপিকে এবার ইলেকশনে আসতে, ইলেকশনে জিততে সাহায্য করেছে কিনা? ধন্যবাদ খালেদ ভাই। আমি এই যে ব্রাত্য রাইসু প্রায় 9 ঘন্টা আগে এই স্ট্যাটাসটা দিয়েছে, আমি ব্রাত্য রাইসুর এই স্ট্যাটাসটা পড়েছি 9 ঘন্টা আগে দিয়ে। আপনি এখন যখন পড়া শুরু করলেন তখন মনে করতে পারলাম যে হ্যাঁ, আমি তো পড়েছিলাম এটা। কিন্তু তিনি যে কথাগুলো বলছে, যে অনেক কথা, সব কথাগুলোই আমি একমত না। তিনি প্রধানত টার্গেট করেছেন যে এবারের যে নির্বাচন, ঐতিহাসিক নির্বাচন, এই নির্বাচনকে যদি বলেন যে আমেরিকা বা ভারত নিয়ন্ত্রিত একটি নির্বাচন, যদি বলেন যে এই নির্বাচনের ফলে যে সরকার, সেই সরকার গঠনের পিছনেও আমেরিকার এবং ভারতের মদদ রয়েছে। হ্যাঁ, আপনি অনুমান ভিত্তিক কথা, এটা দত্তরাইস্ট্রিটা অনুমান ভিত্তিক কথা, কিন্তু প্র্যাকটিক্যালি আসলে কি হয়েছে? প্র্যাকটিক্যালি হয়েছে কি, বাংলাদেশে একটি নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে আপনার জনগণ ভোট দিয়েছে। এখন যদি মনে করেন যে এই নির্বাচনটাকে বাধাগ্রস্ত করতে পারতো ইন্ডিয়া এবং আমেরিকা, সেই কথা হয়তো আমি ব্যর্থ রাইসুর এই কথার সাথে একমত। কিন্তু ভোট প্রক্রিয়ায়, ভোট অনুষ্ঠানে
সেখানে তো আমেরিকা বা ইন্ডিয়া বলেন, এটা কোনো, আমি মনে করি না, এটা জনগণ তার স্বাধীন মতো ভোট দিয়েছে। এবার আছে সেকেন্ড কথায় যে ডিপ্লোম্যাসিটা, যে বিএনপি বা এই সরকার যে ডিপ্লোম্যাটিক যে ইনিশিয়েটিভটি, ফার্স্ট ইনিশিয়েটিভ নিল, এটা হলো ইকোনমিক ডিপ্লোম্যাসি। আমি বিএনপির প্রথম ডিপ্লোম্যাসিটা হলো ইকোনমিক পলিটিক্যাল ডিপ্লোম্যাসি এখানে প্রচ্ছন্নভাবে লুকিয়ে আছে। অনেক কথা বললে, আপনি যদি অনেক বিশ্লেষণ তখন বলতে পারবো। ইকোনমিক ডিপ্লোম্যাসি এই জন্য বলছি যে আমরা কিন্তু একটা ডিভাস্টেড ইকোনমিক্স এর উপর দাঁড়িয়ে রয়েছি আমাদের এই, সুতরাং এইখানে আমাদের ইকোনমিক্সকে ভাইব্রেন্ট করতে হবে। সেখানে করতে গেলে আমাদেরকে কোনো একটা পলিসি নিতে হবে। ইকোনমিক ডিপ্লোম্যাসির একটা পলিসি দেখছি যে লুক ইস্ট পলিসি, অর্থাৎ পূর্বমুখী নীতি। এই যে চীন, মালয়েশিয়া, আপনার থাইল্যান্ড, কম্বোডিয়া, আপনার কোরিয়া, এই দিকের, জাপান, এই দিকের আমাদের যেতে হবে। এইটা এইটা এই জন্য আমরা নিয়েছি এই লুক ইস্ট পলিসি, যে আমাদের দল যে প্রতিষ্ঠিত, যে যার আদর্শে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনিও যখন ডিফ্যাক্টো প্রেসিডেন্ট হয়ে উঠছিলেন, তখনও তিনি প্রথম চীন সফর করেছেন। এবং এটার কারণ হলো যে চীনের অভিজ্ঞতা আছে, চীনের অভ্যাসও আছে, যে বিভিন্ন দেশে ইকোনমিক্যালি আপনার আপনার গ্র্যান্টস, ডোনেশনস বা বিনিয়োগ, আপনার অবকাঠামোগত উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, এক্সপার্টিস বিনিময়, তারপরে আপনার এই যে বিভিন্ন রকম টেকনোলজি বিনিময়, টেকনোলজিক্যালি অ্যাডভান্স কান্ট্রি খুব চীন। চীনের এই অভ্যাসগুলো আছে, পৃথিবীর বিভিন্ন দেশে দেশে এই অভ্যাসটা তার আছে। সো এই ক্ষেত্রে আমাদের প্রথম পছন্দই হলো, ব্যাক টু ব্যাক দুটি সফর করলাম, দেখেন এইখানে পলিটিক্সটা এখন এখানে, যে মালয়েশিয়া দেন চীন। সুতরাং আপনি বিশ্ব রাজনৈতিক প্রেক্ষাপট যখন নিয়ে আসবেন, তখন কিন্তু আপনাকে ব্যাক টু ব্যাক দুটো দেশের নামই বলতে হবে, যে আমরা প্রথম সফর করলাম মালয়েশিয়া, তারপর সফর করলাম চীন। ওকে, সুতরাং আপনি লুক ইস্ট পলিসির কথা বলতেছিলেন, তো আপনি আমাকে ছোট করে শুধু দুটোই কথা বলবেন, যে চীনের এই লুক ইস্ট পলিসির কথা কিন্তু গত 50 বছর ধরে, বা মানে এইটা কিন্তু 50 বছর ধরে এই কথা সত্য যে আমরা 50 বছর ধরে শুনে আসতেছি, কিন্তু আমরা কিন্তু দেখেছি যে বিএনপি আমলেই, মানে 2001 থেকে 2006 সরকারের বিএনপি আমলেই সবাইকে বিস্মিত করে বাংলাদেশ তাইওয়ান সরকারকে স্বীকৃতি দেয় এবং তাইওয়ানের সাথে কূটনৈতিক সম্পর্ক গড়ে তোলে। তো ওইটা চীনকে মোটামুটিভাবে ক্ষুব্ধ করে, এবং এইটা আসলে কেন করা হয়েছিল হেলাল ভাই, এটা যদি আপনি একটু বলেন। আর 2 নম্বর হচ্ছে, আমরা কিন্তু শেখ হাসিনাকেও, মানে আওয়ামী লীগ সরকারের প্রধান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও কিন্তু বারবার আমরা চীনের কাছে যেতে দেখছি ফিনান্সিয়াল পলিসির কথা বা ইকোনমিক ডিপ্লোমেসি, আপনি যেটার কথা বললেন সেইটা কিছু কথা বলে, এটা পদ্মা সেতু বানানোতে কারিগরি ও আর্থিক সহায়তা, সেইটা সাবমেরিন কিনা, আমরা বিভিন্নভাবে আরও হয়তো উদাহরণ দিতে পারবো, মোটা দাগে এই দুটা উদাহরণ দিলাম। এইটা আর এটা একই কিনা? না না, পদ্মা সেতু না, পদ্মা রেলওয়ে সেতু, পদ্মার যে রেলওয়ে ওইটা চীন আপনার, আর পদ্মা সেতু এক্সিম ব্যাংকের থেকে লোন নিয়ে করা হয়েছে। এখন কথা হলো যে কারিগরি সাপোর্টটা তো পুরোপুরি চীনও দিছে, এটা আপনি রেল সেতু বলে তো আলাদা করতে পারবেন না। না, আমি বলছি যে বিএনপির চীনের সাথে আপনার ফ্রেন্ডশিপ, এটা তো আপনার প্রেসিডেন্ট জিয়াউর রহমান থেকে শুরু হয়েছে। আপনি 2001 সালে যে চায়নাকে এখানে ডিপ্লোম্যাট আপনার কূটনীতিক অফিস খুলতে দেওয়া, এটার জন্য আপনি বলছেন যে তখন হয়তো চীনের সম্পর্ক খারাপ ছিল। বিষয়টা কিন্তু এখানে ওরকম না আজকের বাস্তবতায়। এখন বাংলাদেশের সামনে প্রধান সমস্যাটা ইকোনমিক্সটা দেখেন। 30 লক্ষ কোটি টাকা আপনি ঋণের ফাঁদে পড়েছেন, একটা ডেপ্ট ট্র্যাপে পড়ে এখন আপনাকে প্রায় 9 লক্ষ কোটি 86,000 টাকার বাজেট দিতে হচ্ছে। আপনার কর্মসংস্থানের দরকার, আপনার বিনিয়োগের দরকার, আপনার ইনফ্রাস্ট্রাকচার, মানে এই ব্যাপারগুলি আমরা আওয়ামী লীগ আমলেও শুনেছি, এবং আপনি জানেন যে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা চীনই সর্বশেষ সফর করেছিলেন। তাহলে কি তারেক সাহেব শুরু করতেছেন যেখানে শেখ হাসিনা শেষ হয়েছিল, সে একই জায়গা থেকে কিনা? আমার প্রশ্নটার মূল যেখানে শেখ হাসিনা শেষ হইলো, ওইটা তো যদি বলতে চান, শেখ হাসিনা চীন সফর শেষ হয়েছিল কিন্তু খালি হাতে, বন্ধুত্ব, মানে আপনি ক্ষমতায় থাকবার জন্য। এখানে অনেক বড় আলোচনা হতে পারে, কিন্তু আমরা ওই ইতিহাসটাকে না টেনে, আমি বলছি আমাদের সরকারের সামনের চ্যালেঞ্জটাকে মেটালাইজ করবার জন্য আমাদের কোন দেশটি বেছে নেওয়া উচিত ছিল।
আমাদের না, অনেক দেশ না সাপোর্ট না করে, সেটি আমরা অনেক দেখতে দেশ আমন্ত্রণ হেল ভাই জানিয়েছে। হেল ভাই সেটি আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছি যে চাইনিজ সিস্টেমে চাইনিজ প্রেসিডেন্টের কাছে আসলে একক অনেক ক্ষমতা। আমরা কি তারেক সাহেবের সঙ্গে প্রেসিডেন্ট শি জিনপিং এর কোনো বৈঠক দেখব? আসলে শি জিনপিং এর বৈঠক না হলে বাকিটা শি জিনপিং বৈঠক হবে। আপনি আজকে আজকে তো আপনার ইনভেস্টমেন্ট ফোরামে বক্তৃতা দিলেন, জি জি শি হাইল্যান্ড শহর জিনপিং থেকে এর তিনি সাথেও আসছেন, ওইখান থেকে আসছেন হাইল্যান্ড থেকে বেইজিং এখন। আসছেন। এটা কি তার মানে শি এখানে জিনপিং এর সাথে দেখা হওয়ার কথা আছে না ফটো সেশন? ফটো সেশন হবে কেন আপনার? নিশ্চয় আমি শি জিনপিং এর সাথে তার বৈঠক আছে কিনা এটা আমার ঠিক মতো আমি ওকে মনে আসছে ওকে না। তাহলে তবে সেখানে তিনি যে শি জিনপিং এর আমন্ত্রণে গিয়েছেন এবং আমাদের এখানে অনেকগুলো সমঝোতা স্মারক অনেক কিছু হয়েছে। সবচেয়ে বড় জিনিস হলো যে ওখানে ইনভেস্টররা, এখানে যে আপনার সম্মেলনটা হয়েছে, ওই যে ইনভেস্টমেন্ট সম্মেলন এবং দাভোসে সামার সামিট হবে, সেটা নিয়ে আলোচনা হয়েছে। সেই ইনভেস্টরদের বাংলাদেশ ওকে সম্বন্ধে আমি বলা আমি হয়েছে আমি বাংলাদেশের। আমি আমি হেলবে আপনার কাছে আবার আসবো এই পর্বে, আপনার কাছে আবার এই প্রশ্নটাও করবো যে এইটা আপনার জানা আছে কিনা যে আমেরিকার সাথে যে বাণিজ্য চুক্তিটা করা হয়েছে তার মধ্যে আমেরিকা যেগুলি শর্ত দিয়েছে সেই শর্তগুলির এক ধরনের ইন্টারপ্রিটেশন এরকম যে আমরা চীনের কাছে কোনো কিছু কিনবো কি কিনবো না সেটা আসলে মার্কিন যুক্তরাষ্ট্রকে জানতে হবে, এবং কোনো পণ্য আমরা আসলে চীন থেকে কিনবো না, সেগুলি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কিনবো। অস্ত্র এবং সামরিক ব্যাপারে এগুলি পুরোপুরি বলা যায়। চীন ব্যাপারটা আসলে কীভাবে দেখছে সেটা আমরা একটু আপনার কাছ থেকে শুনবো। আমরা একটু জনাব শিশিমণির আপনার কাছে যাই। জনাব শিশিমণি, একটা ফেসবুক স্ট্যাটাস জনাব আত্মরায় নিয়ে আমরা কথা বলছিলাম, সেটার ক্ষেত্রে বলা হইতেছে যে বিজেপির বাংলাদেশের মূল লক্ষ্য হচ্ছে জামাতটা ক্ষমতায় বসানো। এইটা বলা হইতেছে হচ্ছে এই কারণে, কারণ যত বেশি বিজেপির মতো সরকার ক্ষমতায় থাকতে চাইবে তত বেশি একটা ইন্ডিয়া বিরোধী সরকারকে তাকে এখানে দরকার হবে। এইটা হচ্ছে তার এটা মূল প্রতিবন্ধ, এবং সেইটার মধ্যে সেটা হইলো ভারতে ভোটের হিসাবটা তিনি বলতেছেন আপনাকে আবার একটু মনে হতে, বিজেপি ইন্ডিয়া ক্ষমতা থাকতে পারবে কিনা তার নির্ভর করে বাংলাদেশে কারা ক্ষমতা এলো তার উপরে। এই আপনি কি এইটা এরকমই মনে করেন যে আসলে বিজেপিকে ক্ষমতায় আসার জন্যই বাংলাদেশে বিজেপির মতোই একটা দল, যেটাকে আসলে উনি জামাতে ইসলামী মনে করতেছেন, ওইটা আসা জরুরি, এবং আপনি বিজেপি এবং জামাতে ইসলামের মধ্যে মিল দেখেন কিনা? আমি তো মনে করি উনি অ্যাটেনশন সিক করার জন্য এই সমস্ত মন্তব্য করেছেন। ওকে, অনেক সময় অনেকে আলোচনায় থাকতে চান, আলোচনায় থাকতে গিয়ে ফিকটিশিয়াস কিছু ইস্যু রেজ করেন যেন আশেপাশের লোকেরা ওনাকে নিয়ে আলোচনা করে, এটাও এক ধরনের স্যাটিসফ্যাকশন। আচ্ছা, ফলে আমি মনে করি ওনার যে এই আইডিয়াস এন্ড থটস, ইট ইজ নাইদার সাপোর্টেড বাই রিজন নর সাপোর্টেড বাই স্ট্যাটিস্টিক্স। ওকে, কোনো কিছু দ্বারাই এটা সাপোর্ট। এর চেয়ে বেশি কিছু বলারও নাই হেলাল ভাই, কারণ হচ্ছে যে আপনাদের চুক্তিটাই আপনাদের লোকই ওইখানে বসে করছে। আমার বক্তব্যটা শেষ করি। আমাদের লোক না, আপনাদের লোক, এখন মন্ত্রী ভাই উনি। সেটা যাই হোক, তিনি মন্ত্রী, তিনি ইউনুস সরকারের সময় এটা করা হয়েছে, তিনি করেনি, ইউনুস সরকার করেছে। আমরা এটাকে এখনো লন্ডন এটাকে নিয়ে আলোচনা, শোনেন, এটা নিয়ে আলোচনা হবে, এটা নিয়ে আলোচনা হবে, এই চুক্তির সবকিছু নিয়ে আলোচনা হবে, আমাদের সব নিয়ে আলোচনা হবে। অর্থাৎ ডিপ্লোম্যাসিতে ব্যালেন্সিং বলে একটা কথা আছে, তাই না? ব্যালেন্সিং ডিপ্লোম্যাসি। সুতরাং আপনার এই জিনিসটা ঠিক না। আরেকটা হচ্ছে, এবার আরেকটু বলি যে লাস্ট ইলেকশন যে জামাতের যে 40% না 32+ ভোট, এই ভোটের কারণে শিশির মনির যেটা বললেন যে মানুষ তাদের ভোট দিয়েছে 7 থেকে 32 গেছে, এর স্ট্যাটিস্টিক্যাল ডাটায় আমার অনুমান যে এখানে দেখেন ফিনান্সিয়াল একটা সাপোর্ট জামাত পেয়েছে, এত টাকা ফিনান্সিয়াল সাপোর্ট পেয়েছে যে ইসলামী ব্যাংকের ওই যে আপনার ওই যে একটা প্রকল্প ছিল, কি জানো আপনার কি স্কিম ওটা, আরডিএস রুরাল ডেভেলপমেন্ট স্কিম, এই 22,000 কোটি টাকা, 22,000 কোটি টাকার কিন্তু আমরা তদন্ত করব। এটা এই তদন্ত যদি না করতে পারি, এই জন্য দেখবেন যে ও চেয়ারম্যান, তারপরে আপনার ওই এমডি নিয়োগে তারা সমস্যা করে এবং গ্রাহক দিয়ে আন্দোলন হয়। কখন আমি দেখেন, ঠিক আছে হেলাল ভাই, আপনি পয়েন্টটা একটু পরিষ্কার করে বলেন, মানে জামাত ইসলামী 7 থেকে 32% হইছে 22,000 কোটি টাকা লোকরে দিয়েছে বলা? না 22,000 কোটি টাকার আমার কথা, তারা এবার যে টাকাটা মাঠে নিয়ে এসছে বাংলাদেশের রাজনীতিতে টাকা দিয়ে ভোট কেনার, এটা একটা চাপা উত্তেজনা ছিল, কিন্তু প্রকাশ্যে 1,000 টাকার নোট মানুষকে দেওয়ার ভিডিও আপনারা দেখেছেন। যে পরিমাণ টাকা এবার জনগণকে আপনার টাকা দিয়ে মানুষের গরিবত্বকে কিনে নেওয়া হয়েছে,
দারিদ্রতাকে হেল কিনে ভাই, নিয়ে আসে। আপনি আপনি প্লিজ দেখেছেন, আপনি প্লিজ ছবি পয়েন্টটা মেক দেখেছেন করেন, তো। পয়েন্টটা মেক করেন যে আমি আপনি- পয়েন্টটা বলছি যে জি। জামাতের ভোট বাড়ার যে কারণ, তার একটা পয়েন্ট বললাম, আর একটা পয়েন্ট বলতে দেন। আরেকটা হলো, একটা হলো টাকা, সেটা আপনি ওই যে অ্যাডভোকেট শাহরিয়ার কবির দেখছেন যে কিভাবে 1,000 টাকা নোট বিলাইছে। একটা 1,000 টাকা নোট একটা লোকরে দিছে ও। ভাই ভাই, আমরা যারা নির্বাচন করেছি, আমরা যারা নির্বাচন করেছি, আমরা দেখেছি যে বস্তা বস্তা টাকা আমরা ধরেছি। এটা পুলিশ, সেনাবাহিনী সব জানে। জি। আমরা বস্তা বস্তা টাকাটা ধরেছি। জামাতটা দিয়ে দেন। জামাতটা আপনার এই নির্বাচনটাকে স্টিগমেটাইজ করার জন্য আপনার এই জিনিসগুলো বলছে, এখন দিয়ে দেন, মানে প্রমাণ করুন যে নির্বাচনটা ভালো হয়নি, যেটা আওয়ামী লীগ চাচ্ছেন। সেকেন্ড কথা হলো যে এই যে 7% ভোট, যে 32+ হলো, এখানে আওয়ামী লীগের যে ভোটটা তারা পেয়েছে, বুঝছেন, এইটা হলো আরেকটা কারণ। আওয়ামী লীগের ভোট আপনারা পাইছেন হেলাল ভাই? আমরা পাইছি, আমি কি বলছি আমি পাইনি? তারা তো পাইছে, তারা বেশি পাইছে আমাদের। না না, 30 আপনারা বেশি পাইছেন 40% ভোট। হেলাল ভাই, আপনারা না, বেশি না, পাইছেন। হিসাব করেন, আওয়ামী লীগের লোকের সাথে হিসাব কথা হয় করেন। আমার, না, না, সবাই বলে যে আপনি তো এই অনুমান- বিএনপির দিয়ে দিছি, আপনি একজনের কথা, বুকে আপনি পাথর, একজনের বুকে কথা- পাথর বেঁধে বিএনপিকে দিয়ে দিছি। না, আপনি স্ট্যাটিস্টিক্যাল ডাটা দেখেন, আমরা আচ্ছা। 40 থেকে 52 হয়েছে, 40 থেকে 52 হয়েছে, তাহলে আমরা 12% পাইছি। যদি ওদের ভোট পেয়ে থাকি, আমাদের কোন নর্মাল ভোট না পায়, Right. তারা 7 থেকে 40 হয়েছে, তাহলে কত পাইছে আওয়ামী লীগের ভোট? তারা 7 থেকে 40। আপনি স্ট্যাটিস্টিক্যাল ডাটা বলেন, ওই সমস্ত রেটরিক কথা বলে তো আর লাভ হবে না। আর একটা কথা বলছে যে যে একটু শেষ করতে- তারা নাকি মডার্ন, তারা বলছে যে modern। তারা নাকি মডার্ন। ইসলাম কখনো মডার্ন হয়? ইসলাম তো শুরু থেকেই মডার্ন। আপনি নাম ব্যবহার করবেন ইসলাম, আর মডার্ন ওনারা বলতেছেন পলিটিক্যাল পলিটিক্যাল পার্টিটা মডার্ন করতেছেন, দৃষ্টিভঙ্গি তাহলে মডার্ন political করতেছেন। party ইসলাম নামে মডার্ন ইসলাম করার রাখা সাথে যাবে কি না। হলো? তাহলে জামাত ইসলামী তো ইসলাম ইসলামের রাখা দায়িত্ব নেয় না। না না, জামাতে আপনি ইসলাম নাম চেঞ্জ করুন, নাম আপনি তো লোগো বদল করছেন, তা আপনি নামও না বদল করুন, নাম জামাত দল। ওকে, এটা আপনার ইসলাম বলেন কেন আপনি? এটা আপনার একটা আর্গুমেন্ট। আমি একটু জনাব শিশিমনির আপনার কাছে আসতে চাই, আপনি যদি এটা নিয়ে একটু কথা বলতে চান, একটু কথা বলে আমি অরিজিনাল প্রশ্নের মধ্যে যাব। ফার্স্ট কথা হলো, আমার ভাই বলেছেন যে আমরা 22,000 কোটি টাকা ফাইন্যান্সিয়াল সাপোর্ট নিয়েছি আরডিএস প্রজেক্টের নামে। সংসদেও দেখলাম মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই কাল্পনিক তথ্য উপস্থাপন করেছেন। দেশের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ এত বড় পদে থেকে এই ধরনের কথাবার্তা যদি বলেন, ওই জাতির জীবনে খারাপই ছাড়া ভালো কিছু হবে না। কোনো তদন্ত নাই, কোনো কিছুই নাই, জানি না 11,000 কোটি টাকা কোথা থেকে কোন আরডিএস প্রজেক্টে গিয়েছে। আপনি ব্যাংকের অডিট রিপোর্ট নেন, ব্যাংকের অডিট রিপোর্ট আপনি 22,000 তো মোটেও সঠিক না। আপনি যা কথা বলছেন এটা আরো 5 বছর আগের কথা। 5 বছর আগে ইসলামী ব্যাংকের কি ক্যাপাসিটি ছিল? 2017 সালে ইসলামী ব্যাংকে দখল করে নিয়ে গেছে আসালাম। সেই আসালামকে তো আপনারা এখন ফেরানোর চেষ্টা করছেন, আইন সংশোধন করছেন, তার সহযোগী এখানে নিয়ে আসার চেষ্টা করছেন। পুরো ব্যাংকের 82% শেয়ারকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। আমাকে জিনিসটা একটু বুঝতে দেন। এই কথা কি ঠিক যে ইসলামী ব্যাংকে যারা কাজ করত তারা আসলে এক ধরনের পরীক্ষিত জামায়াত বা শিবিরের লোক? এই কথা কি ঠিক? এই আরডিএস প্রোগ্রামটাতে যারা সুবিধা পেয়েছে তারা জামায়াত ইসলামী বা শিবিরের লোক, বা জামায়াত ইসলামী বা শিবিরের দাওয়াতে তারা এই সুবিধাটা পেয়েছে? এই কথা কি ঠিক? মানে 22,000 কোটি টাকা, 11,000 কোটি টাকা, 10,000 কোটি টাকা, 7,000 কোটি টাকা, আপনি টাকার অঙ্কটা 17, 18, 19, 20, আপনি প্রোগ্রামটার কথা বলেন, এবং যারা এটা লক্ষ্য উদ্দেশ্য ছিল তারা এটা সুবিধা পেয়েছে কিনা সেটা কথা বলেন, এবং ইসলামী ব্যাংকে যারা কাজ করছেন তারা জামাতে ইসলামী এবং শিবিরের লোক কিনা সেটা একটু বলেন। আমরা বাকিটা দর্শকরা যা বোঝার বুঝে নিক, বুঝে নেবো আমার দর্শকরা। ফার্স্ট কথা হলো ইসলামী ব্যাংকটাকে নিয়ে এদেশে যা হয়েছে এটি সাংঘাতিক ধরনের আপত্তিজনক কাজ হয়েছে, যার অরিজিনেট করেছিল তৎকালীন সরকার। জোর করে, জবরদস্তি করে এসালমের নামে 81.92% শেয়ার, যা হাইকোর্টের আদেশে এখন স্থগিত হয়ে আছে, এই পরিমাণ শেয়ার 24টা নামে বেনামে কোম্পানি তৈরি করে তারা এই শেয়ারগুলো মার্কেট ব্লক করে ইসলামী ব্যাংকের টাকা দিয়ে ইসলামী ব্যাংকের শেয়ার কিনে নিয়ে ডাইরেক্টর হয়েছেন। BFIU, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, একটা রিপোর্ট দায়ের করেছে হাইকোর্ট বিভাগে। এই রিপোর্টে তারা উল্লেখ করেছে এই 24টা কোম্পানির ভিতরে 22টার তারা ট্রেস করতে পেরেছে, 2টা হলো বিদেশি কোম্পানি যার কোনো ট্রেস করতে পারে নাই। এখানে তারা দেখিয়েছে এমনও লোক এই কোম্পানির এমডি এবং চেয়ারম্যান যারা হলেন বিল্ডিং এর দারোয়ান এবং বিল্ডিং এর সিকিউরিটি গার্ড। তারা জানেও না এই কোম্পানির যে তারা কোনোদিন চেয়ারম্যান হয়েছে, কিভাবে চেয়ারম্যান হয়েছে। অথচ দেখা গেছে কোম্পানি ইনকর্পোরেশনের পরে
3 দিনের মাথায় 750 কোটি টাকা ওই কোম্পানির অ্যাকাউন্টে ঢুকেছে ইসলামী ব্যাংক থেকে। এই যে কুকাম করা হয়েছে, এই যে একটা ফাইন্যান্সিয়াল ব্যবস্থাকে ধ্বংস করে ফেলা হয়েছে, এ কথা তো সঠিক যে ইসলামপন্থী লোকেরা। অ্যাবসলিউটলি সঠিক। এস আলমের 24টা কোম্পানি যেটা বেনামের, আপনি খুব সুন্দর করে অল্প কথা বলছেন, এই প্রত্যেকটা জিনিস আমিও, আপনি যেরকম দলিল দেখে বলতেছেন, আমিও মোটামুটি একই রকম দলিল দেখছি। আমার পড়া আপনার মতো তো শার্প না। প্রথমে বলতে হবে ইসলামী ব্যাংকের মালিক কি জামাত ইসলাম, এটাকে না, কিন্তু আমার প্রশ্ন, হেলাল ভাই আমি এই প্রশ্নটা করি, আপনি আমাকে প্রশ্নটা করতে করার টাইম না, এখন তো আমার আর মহিউদ্দিন ভাই আলাপ করা। হ্যাঁ, জি জি জি, বেরসে মনির, আপনি যদি একটু বলতেন যে জামায়াতে ইসলামের এই আরডিএস প্রজেক্টটার লক্ষ্য বা যারা ক্লায়েন্ট, যারা ওই পাশে আছেন, তারা আসলে জামায়াতের রাজনীতি, ভোট, জামায়াতের দলগত সুবিধা তার সাথে সম্পর্কিত কিনা, জামায়াত ইসলামীতে যারা চাকরি করছেন তারা জামাত শিবিরের লোক কিনা? আমি আপনাকে সুনির্দিষ্টভাবে আনসার দিব ভাই। জি, এটা হলো আরডিএস রুরাল ডেভেলপমেন্ট স্কিম। এই রুরাল ডেভেলপমেন্ট স্কিম ইজ অ্যাপ্রুভড বাই দি বাংলাদেশ ব্যাংক, এবং রুরাল ডেভেলপমেন্ট স্কিমের অধীনে যে পরিমাণ কাজ বাংলাদেশে হয়েছে, আপনি যদি বাংলাদেশ ব্যাংকের রিপোর্টটা দেখেন তাহলে দেখবেন আজ পর্যন্ত বাংলাদেশে সাকসেসফুল যে কয়টা এই ধরনের মাইক্রো ক্রেডিট মেকানিজম সিস্টেমের মধ্য দিয়ে যে কয়টা ক্ষুদ্র উদ্যোগ নেওয়া হয়েছে, তার মধ্যে এটাকে তাদের রিপোর্টে বলেছেন সবচেয়ে বেস্ট ট্রান্সপারেন্স এবং অ্যাকাউন্টেবল মেকানিজম। এখানে যদি কে জামাত করে, কে বিএনপি করে, কে কোন গ্রামে বাড়ি, কার বাবায় কি করে, তার দাদায় কি করে, এটা তো মোটেও এখানে ইম্পর্টেন্ট ইস্যু না। ইম্পর্টেন্ট ইস্যু হলো বাংলাদেশের মানুষ আনইম্পর্টেন্ট ইস্যুটা একটু বলেন, এইটা আরডিএসটা জামায়াতে ইসলামীর লোকজনকে উদ্দেশ্য করে করছে কিনা? আর আপনি বাংলাদেশ ব্যাংকের রিপোর্টের কথা বললেন, তো বাংলাদেশ ব্যাংকের রিপোর্ট কিন্তু ডিপেন্ড করে ভাই, এটা আপনি আমার চেয়ে অনেক ভালো জানেন। আমি ব্যাংক হয়ে আমি লোন দিছি, আমি যদি ক্রেডিট নিয়ে অভিযোগ না করি, বাংলাদেশ ব্যাংক তো সেটা ক্রেডিট রেটিং এ আগেই রাখবে। আমি যদি টাকা দিয়ে বলি যে না আমার খুব ভালো হয়েছে, আমি লোন ফেরত পাইছি, আমার এখানে আমি 2 গরু কিনে দিছিলাম, 2 গরুর জায়গায় 4 গরু হয়েছে, তাহলে তো এটার মধ্যে তো কেউ এটার মধ্যে অভিযোগ করবে না। ইউ নো ইট ভেরি ওয়েল। না, এইভাবে কিন্তু শুধু এই আরডিএস মাইক্রো ক্রেডিট প্রজেক্ট না, আপনি জানেন ডক্টর মোহাম্মদ ইউনূসের গ্রামীণ ব্যাংকের প্রজেক্টও কিন্তু প্রথম 10, 15, 20 বছর অনেক ভালো দেখানো হয়েছে, এটা দেখানোই যায়। আমি এটার সুনির্দিষ্ট আনসার হলো, এই ব্যাপারে যদি কারো সুনির্দিষ্ট কোনো তথ্য জানতে হয় তাহলে তাকে ইসলামী ব্যাংক কর্তৃক পরিচালিত এই প্রজেক্টের অডিট রিপোর্ট সহ বাকি জিনিস দেখতে হবে। ফ্যান্টাস্টিক। এইটা এবং দেখতে হবে এট দ্য সেম টাইম এখানকার মানিটা ডিফালকেট হয়েছে কিনা সেটা দেখতে হবে। ফেয়ার এনাফ। এখন সেইটা না দেখে কেউ যদি এটাকে পলিটিক্যাল রেটরিক বলে পার্লামেন্টে একটা এলোমেলো বক্তব্য দিয়ে দেয়, আমার তো ধারণা এটা অতীতের ব্যাংক ডিফালকেশন সিস্টেমকে আরো অ্যাক্সিলারেট করবে। এটা উচিত না। আর সেকেন্ড কথা হলো ভাই, কারা কাজ করে এখানে, কারা কাজ করে? দেখেন, ইসলামী ব্যাংকের একটা পরীক্ষা হয়, এই পরীক্ষাটা আইবিএ কর্তৃক কন্ডাক্টেড, ইন্ডিপেন্ডেন্ট পরীক্ষা। এই পরীক্ষায় যে টিকবে সে জামাত করে না কি করে না করে এটা তো দেখার বিষয় না। যদি আইবি এর পরীক্ষায় যেহেতু ইসলামী ব্যাংকিং সংক্রান্ত আমি প্রশ্নপত্রে দেখেছি বেশ কয়েকটা স্পেশাল প্রশ্ন থাকে। ইসলামী ব্যাংকিং সম্পর্কে তার আইডিয়া আছে কিনা, ইসলামী ব্যাংকিং সম্পর্কের মুদারাবা, মুশারাকা, কতগুলো টার্মিনোলজি আছে, এই টার্মিনোলজি সম্পর্কে তার ধারণা আছে কিনা। আচ্ছা বলেন তো, একটা স্পেশালি কন্ডাক্টেড একটা ব্যাংক, সে তার যে জনশক্তিকে রিক্রুট করবে তার কাছে ওই যোগ্যতাটা আছে কিনা এটা জানতে চাইতে পারে না? পারে। আচ্ছা, এবং সেটা যদি আইবিএ কন্ডাক্ট করে, রাইট, এটা যদি এখন জামাত ইসলামের লোকজন ভালো পারতেই পারে, কিন্তু এইবার আপনার লোক পারলে আপনার লোক আসবে। এইবার যাদেরকে চাকরি থেকে বাদ দেওয়া হইলো তারা কি এইরকম একটা পরীক্ষা দিয়ে আসছিল? জামাত ইসলামীর কাছে যখন ব্যাংকটা ছিল এরকম একটা পরীক্ষা দিয়ে আসছিল? আর দেখেন, আরো ইন্টারেস্টিং এই কথা বললে ভাই আমাদের টক শো রেখে আমরা সবাই পালাইতে বাধ্য হব। এবং 10,000 কর্মকর্তা কর্মচারী এস আলম সাহেব নিয়োগ দিয়েছেন যাদের কোনো পরীক্ষাই নেওয়া হয়, কোনো পরীক্ষা নেওয়া হয়নি, কোনো এক্সাম নাই। উনি চট্টগ্রামে গিয়েছেন, খাতুনগঞ্জে মানুষ দেখছে, উনি খাতুনগঞ্জে সকালবেলা, আমি একটা ভিডিও দেখাবো আপনাকে, পাঠাবো আমি আপনার কাছে, উনি ওই যে মুড়ি মুরকি বিক্রি করার মতো গাড়িতে যাচ্ছেন, ডানে একজন বামে একজন ওনাকে সিবি দিচ্ছে, এই সিবি ওয়ালা সকল লোকেরা চাকরি পেয়ে গেছে। উনি সকালবেলা একটা চায়ের দোকানে কাজ করতে, চা খেতে গেছেন, আমার কাছে চাকরিচ্যুত অনেকে এরকম, মানে পরে যখন জামাত ইসলাম অনেকে আমাকে পাঠায় বলছেন যে তারা পরীক্ষা দিচ্ছেন, তাহলে তারা নিশ্চয়ই সত্য বলেন নাই। নিশ্চয়ই তারা যদি এর মধ্যে, আমি আমার কথাকে এভাবে বলছি, সত্যিকার অর্থে পরীক্ষা দিয়ে যদি কেউ এখানে ঢুকে থাকেন
তারপরে তার সঙ্গে তার মানে discriminate করা সবাই হয়। পরীক্ষা অবশ্যই দিয়ে আমি তাকে ঢুকেন নাই, এটা আপনি জানেন না? না, আমি এতটুকু জানি ওনাদেরকে বলা হয়েছিল যে বিশেষ স্কিমে হঠাৎ করে যারা জয়েন করছেন তাদেরকে আইবিএর অর্গানাইজ করে একটা পরীক্ষার নতুন আয়োজন করা হোক। ওই পরীক্ষায় যারা যারা উত্তীর্ণ হবেন, অতীতে পরীক্ষা দেন নাই, তারা সবাই চাকরি পাবেন, কন্টিনিউ করবেন। আর যারা এই পরীক্ষা